শেয়ার স্ক্রিনে যাই। আমরা তো নিম্যানে বলছিলাম না, নিম্যানের যে ডেনসিটি অফ স্টেটস থেকে কথা ছিল, কোন জায়গায়, এই যে 3.85 হচ্ছে, 85 হচ্ছে। আচ্ছা, তো ডেনসিটি অফ স্টেটস এ যে 3 ডাইমেনশনাল ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল চিন্তা করা হয়েছিল, 3 দিকে পটেনশিয়ালটা থাকার ফলে ওটার জন্য যে করসপন্ডিং শর্ডিঞ্জার ইকুয়েশন সেটা যদি সলভ করলে একটা কন্ডিশন পাওয়া যায়, যেটা তোমরা 3.1 এ ধরনের কন্ডিশন করেছো। তো সেখানে কতগুলা ইর সাথে কে এর রিলেশন আসে। এমনি সলিউশনের ক্ষেত্রে তোমরা জানো, সলিউশনের ক্ষেত্রে সাধারণত এনার্জি আছে এবং সাইয়ের কিছু কন্ডিশন আসে, এবং তোমার এই ইর কন্ডিশনটা আসে। ইর কন্ডিশনে ছিল এরকম একটা কন্ডিশন ছিল, যে যে ক্ষেত্রে এটা সলভ হবে। সলিউশন করার নিয়ম হচ্ছে বাউন্ডারি কন্ডিশন খাটানো। বাউন্ডারি কন্ডিশনের নিয়ম হচ্ছে পোস্টুলেটস 1 2 খাটানো, অর্থাৎ সাই গুলা কন্টিনিউয়াস হবে, ডেল সাই বাই ডেল এক্সও কন্টিনিউয়াস হবে। যে কোনো বাউন্ডারিতে যদি সাই 1 সাই 2 আলাদা হয়, তাহলে ওই বাউন্ডারিতে দুজনের ভ্যালু আবার সমান হবে এবং তাদের ডিফারেন্সিয়ালও সমান হবে। এই কন্ডিশন দিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে এ ধরনের ইকুয়েশন বের করা হয়েছে। তো যেখানে nx ny nz হচ্ছে ইন্টিজার এবং পাই বাই এ, এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিগনিফিকেন্স যে এর মধ্যে পার্টিকেলটা কনফাইন্ড আছে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন। মানে পার্টিকেলটার অবস্থান ফিজিক্যালি মনে করা হচ্ছে যে এ এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এ, জেড ইকুয়াল টু এ, এই যে 3টা ডিরেকশন এর মধ্যেই সে কনফাইন্ড থাকবে। তো সেক্ষেত্রে এনার্জির, তার যে এনার্জি, সেই এনার্জির কন্ডিশনটা হচ্ছে এটা। তো সেই এনার্জি কন্ডিশনের মধ্যে যে এনএক্স গুলাকে এবার এই যে কে এক্স হিসাবে, এনএক্স পাই বাই কে কে এক্স বলা হয়েছে সিমিলারলি। তো সেটার ভ্যালুকে এখন ওরা যদি 2 ডাইমেনশনালি চিন্তা করে, এটা 3 ডাইমেনশনাল অংশটা 2 ডাইমেনশনালি দেখাইছে, যে যেহেতু এনএক্স গুলো হচ্ছে ইন্টিজার, তাহলে এগুলা ডিসক্রিট কতগুলো ভ্যালু, তো সেই ভ্যালুগুলো করসপন্ডিং কে এক্স গুলো তাহলে ডিসক্রিট কতগুলো ভ্যালু। তাহলে কে এক্স এর ভ্যালু গুলো এরকম, মনে করো কে এক্স 1 2 3 4 5 6 এরকম। তাহলে 4 আর 5 মানে ডিফারেন্স কি, একটা যদি কে এক্স হয় আর একটা হচ্ছে কে এক্স প্লাস 1। সিমিলারলি এদিকেও কে ওয়াই গুলো এরকম। তাহলে কে এক্স কে ওয়াই দিয়ে এরকম একটা কন্ডিশন বের করা যায়, যেখানে কে এক্স এর ভ্যালু গুলো কে ওয়াই এর ভ্যালু গুলো আছে। জেড ডিরেকশন হলে এরকম আরো একটা থাকবে। এই যে এই 3 ডাইমেনশনাল পিকচার হচ্ছে এইটা। এখন এই যে পার্টিকুলার ভ্যালু গুলা বললো, এটা অবশ্য সলিউশনের ক্ষেত্রে তোমাদের 3 2 তে পড়ানোর কথা। দ্য ডিস্টেন্স বিটুইন, এবং এর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা এনার্জি স্টেট, তো কাজে এদেরকে আমরা কোয়ান্টাম স্টেটস বলতে পারি। এই কোয়ান্টাম স্টেটস কতগুলো আছে এটাই হিসাব করার জন্য কাজ করা হচ্ছিল। তো কে এস ডিরেকশনে যদি ধরা হয়, তাহলে পাশাপাশি দুটা কোয়ান্টাম স্টেটস এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে, একটা তো কে এক্স প্লাস 1 তার মানে এন এক্স প্লাস 1, আর একটা হচ্ছে কে কে এক্স তার মানে এন এক্স। এটা ইয়ে করলে এন এক্স প্লাস 1 মাইনাস এন এক্স করে এন এক্স কাটাকাটি গিয়ে পাই বাই এ থাকে। তাহলে যে কোনো দুটার মধ্যে দূরত্ব হচ্ছে পাই বাই এ, এদিকেও দুটো কোয়ান্টাম স্টেটস এর মধ্যে দূরত্ব হচ্ছে পাই বাই এ। তাহলে থার্ড ডাইমেনশনেও তাই। তাহলে এই পাই বাই এ হচ্ছে কোয়ান্টাম স্টেটস গুলার ইয়া। যদিও এটা হচ্ছে তোমার অরিজিনাল ইয়াতে কিন্তু এ ছিল ফিজিক্যালি, কিন্তু রেসিপ্রোকালের স্পেসে কে স্পেসে গিয়ে সেটা হয়ে যাচ্ছে পাই বাই এ পাই বাই এ পাই বাই এ, এর মধ্যে ইলেকট্রনটা কনফাইন্ড থাকছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ওরা বের করছিল যে ভলিউম অফ দা ভিকে অফ দা সিঙ্গেল কোয়ান্টাম স্টেট হচ্ছে এত। একটা কোয়ান্টাম স্টেট যদি এদিকে এইটুকু জায়গার মধ্যে থাকে, তাহলে তার ভলিউমটা হচ্ছে এত। ঠিক আছে, তারপরে এটাকে ডেনসিটি অফ স্টেটস বের করা হয়েছিল এই ফর্ম এখান দিয়ে খাটায়, যে জিটি কে ডি কে। সেখানে তোমাদের স্ট্রিপ ধরা হয়েছে। স্ট্রিপটা আমার মনে হয় তোমাদের মনে থাকার কথা, এরকম একটা স্ট্রিপ যেটা একটা স্ফিয়ার ইন্ডিকেট করে, এদিকে একটা ইয়ে থাকে। তাহলে এরকম একটা ছোট ডিফারেন্সিয়াল ভলিউম, এটাকে মনে করো তোমার ডিকে, হ্যাঁ, আর এই রেডিয়াসটা হচ্ছে কে। তাহলে এই জায়গাটার ভলিউম কি, 4 পাই কে স্কোয়ার ইন্টু ডিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জায়গাটার ভলিউম। তাহলে এখন যদি ক্লিয়ার অল ড্রয়িংস করি, অ্যানোটেট, ওই জায়গার ভলিউম হচ্ছে
এই 4πk² ডিকে স্ট্রিপটার ভলিউম। তাহলে ওই ভলিউম আর একটা কোয়ান্টাম স্টেটসের ভলিউম হচ্ছে পাই বাই এ, তাহলে ভাগ করলে কি পাবো, কতগুলো কোয়ান্টাম স্টেটস পাবো, সংখ্যাটা পাবো, তাই না? এটা হচ্ছে টোটাল ভলিউম, এটা হচ্ছে একজনের ভলিউম, ভাগ করলে এই ডেনসিটিটা পাবো। ঠিক আছে, পার ইউনিট ভলিউমে কয়টা কোয়ান্টাম স্টেটস, এখান থেকে কিন্তু পার ইউনিট ভলিউম কনসেপ্টটা আসলো। আর তারপরে ওই যে যেহেতু সবগুলা এনএক্স হচ্ছে পজিটিভ, এই সমস্ত যুক্তি টুক্তি দেখায় ওই ফার্স্ট ইয়েটার মধ্যে পজিটিভ অংশটার মধ্যে সবকিছু থাকবে ধরে ওরা হিসাব করে তারপর সেটা কোয়ান্টাম স্টেটস এর জন্য স্পিনের জন্য 2 ধরে এরকম একটা জিনিস বের করছিল জিটিকে ডিকে। তারপর এটা জিটিকে ডিকে এর মধ্যে ওইটাকে কাটাকাটি করে এটা এরকম আসছিল। তারপরে এখন এনার্জির সাথে, এখন কে এর সাথে এনার্জি রিলেশন করছে। তো আমরা জানি এনার্জি ইজ ইকুয়াল টু কি হাফ এমভি স্কয়ার, এবং সেখান থেকে আসে, এটাকে আবার লিখবো এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, তো এম স্কয়ার ভি স্কয়ার মানে পি স্কয়ার মানে এইচ স্কয়ার কে স্কয়ার নিচে টুয়াইস এম। তো এই রিলেশনটাকে ডিফারেন্সিয়েট করছে, তাহলে ডিই পাবো। হ্যাঁ, তো ডি বলে এটাকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস কে ডি কে হবে। তো ওই সমস্ত জিনিসগুলা থেকে টু টু কাটা যাবে, কাটাটা গেলে ডি কে এর একটা রিলেশন পাবো উইথ রেসপেক্ট টু ডি। এদিক দিয়ে আসবে ডি কে, এদিক দিয়ে আসবে ডি, তাহলে ডি কে ডি এর মধ্যে রিলেশন এটা। তাহলে আমরা এখানে ডি কে এর জায়গায় এটা পুট করে দিতে পারি, আর সরি এখানকার দিকের জায়গায় পুট করতে পারি, আর কে স্কোয়ারের জায়গায় এই এই অংশটা পুট করতে পারি। কে স্কোয়ার তো এখান থেকে পাচ্ছি এই রিলেশন থেকে, তো এটা পুট করলে তোমার রিলেশনের মধ্যে মডিফিকেশন আসবে এবং কে গুলা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে জি টি কে ছিল হ্যান ত্যান, ওরা হয়ে গেল এরকম রিলেশন। তারপর জি টি ডি করে এগুলা তোমরা ডিরাইভ করছো অনেক কষ্ট করে, এখন আর কষ্ট করার দরকার নাই। তাহলে এইচ কাটকে আবার এইচ বাই টু এইচ বাই বসায় টসায় তোমার ডেন্সিটি অফ স্টেটস যেটা পেলো আলটিমেটলি এই রিলেশন জি ইজ ইকুয়াল টু এরকম, যেখানে এম আছে এবং এইচ কাট আছে, আর যে এ অংশটা এটা কাটাকাটি গিয়ে বাদটা চলে গেছে এখানে কোন একটা জায়গায় বাদ গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এ একটা ও এটা বাদ গেছে, তো এই যে পার ইউনিট ভলিউম ধরা হয়েছে তখন এ কিউবটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তখন বাকি অংশটা রাখছে, তাহলে এ বাদ দিতে এইচ টু আছে, আর এখানে কিন্তু এইচ কিউব, এইচ কাট না এটা। তাহলে এটা ছিল তোমার ডেন্সিটি অফ স্টেটস। এখন আমাদের কাজ ছিল যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা বের করা। এটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের রিভিউর মধ্যে পড়তেছিল, এই জন্য আমরা এটা ধরতেছি। তাহলে কোয়ান্টাম এটাকে যদি আমরা এখন জি ধরি, তাহলে জিই জায়গায় কন্ডাকশন ব্যান্ডের যদি জন্য ধরি তাহলে জিসি ধরবো, জিসি, আর ওইটাকে বলবো ডি। ঠিক আছে, এরকম একটা ডিফারেন্সিয়াল ভলিউম, ওখানে যেমন ডিফারেন্সিয়াল ডিকে ধরছিলাম, এই যে এই জিনিসটা ছিল না, এই জিনিসটা ছিল তোমার ডিকে, সেই ডিকের করেসপন্ডিং এনার্জিটা হচ্ছে ডি, আর সেই দিক থেকে ডেন্সিটি অফ স্ট্রেস হচ্ছে জিসিডি। তারপর এটাকে ইন্টিগ্রেট করা হবে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসে সেই ডিরাইভেশনটা তোমাদের এখন তার করার দরকার নেই, এখন আমি দেখি কোন জায়গায় আছে। এই যে জিসিটা হচ্ছে এটা, ও আচ্ছা, তখন ওটা ওই যে রিলেশনটার মধ্যে ছিল, এখানে ছিল রুট ওভার ই, কিন্তু যেহেতু তখন ইন্টিগ্রেশন হচ্ছে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং ইসি থেকে যদি শুরু হচ্ছে কাজে এখানে ই মাইনাস ইসি, এখান থেকে এই বরাবর ইন্টিগ্রেশনটা হবে আর কি। মানে ইর জায়গায় ই মাইনাস ইসি পুট করতে হবে, তাহলে ওই এলাকাটা সম্পর্কে আমরা ধারণা পাবো। তাহলে সেখান থেকে জিসি, তারপর সেটাকে তোমার ওই ইসি ওই ওই জায়গায়, হ্যাঁ, তাহলে এই যে জিসি জিভি ভলিউম কি বলে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে হোলের ক্ষেত্রে একই রকম একটা রিলেশন আসবে ইবি মাইনাস ই। তারপর যে এরকম রিলেশন গ্রাফ, জিসির গ্রাফ জিভির গ্রাফ, যেহেতু ওই যে ইয়ার সাথে রিলেশনটা হচ্ছে এরকম না নন লিনিয়ার, কাজে ওটা নন লিনিয়ার ভাবে আসে। তারপর এরকম অনেক কিছু করছো, এগুলা এখন আর দরকার নাই। ও আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে তোমার চেয়ারের সংখ্যা, তাই তো? কিন্তু এখন চেয়ারের সংখ্যার সাথে চেয়ারে কতজন বসতে পারে তার সংখ্যা গুণ করতে হবে, গুণ করলে টোটাল সংখ্যাটা পাবো। সেই জন্য আমাদের ফার্মি ডিস্ট্রিবিউশনে যেতে হয়েছিল। এই যে এটা ছিল, এটা না বোধহয় কোথায়, ফার্মি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন ফার্মি লেভেল এইখানে ছিল, এটা তো পুরোনো জিনিস।
যাক, ফার্মি ডিস্ট্রিবিউশনটা আমি লিখে দিই, এরকম ছিল। যে কোনো এনার্জিতে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে Fe is equal to 1/1 plus e to the power e minus ef by kt। তো যেখানে ef হচ্ছে সেই এনার্জি লেভেল যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে Fe এর এই যে রিলেশনটা, তাহলে জিসি যেটা পেলাম সেটা হচ্ছে চেয়ারের সংখ্যা, মানে ডেনসিটি অফ স্টেটস, এনার্জি স্টেট কতগুলো থাকতে পারে সেটার সংখ্যা, আর ওই এনার্জি স্টেট ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হচ্ছে Fe। ঠিক আছে, দুটাকে গুণ করব, তারপর ইন্টিগ্রেশন করব ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং জিসি এর মানটা হবে √E মাইনাস ইসি দিয়ে আসবে। এই ডিরাইভেশনটা তোমরা খুব সুন্দর করে করার কথা। তো এটা যদি করে থাকো তাহলে সেখানে ডিরাইভেশন করে, এটা বোধহয় পরের চ্যাপ্টারে ছিল নিম্যানের। এই যে NE is equal to GC into FE, সেখানে মান বসায়, তার মধ্যে আবার ওই যে বোলজম্যান অ্যাপ্রক্সিমেশন বসাইছে, E মাইনাস EF গ্রেটার দেন KT, এগুলা বসায় টসায়, এই যে E মাইনাস EF গ্রেটার দেন KT হলে জিনিসটা এরকম অ্যাপ্রক্সিমেশন হয়। হওয়ার ফলে তোমার যেহেতু ইকুইলিব্রিয়াম বের করছো, কাজে N নট, তারপর ওইটার মান বসায় বেশ গামা ফাংশন টাংশন খাটায় আলটিমেট এই রিলেশনটা আসছিল। তাহলে এই রিলেশন তোমরা রিভিউ করার কথা আমার, এর জন্য আমরা করে দিলাম যে N নট এর একটা ভ্যালু এরকম আসছে। তো N নটটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। সিমিলারলি ভ্যালেন্স ব্যান্ডের হোলের সংখ্যাও এভাবে বের করা হচ্ছে, এবং সেটা দ্যাট ইজ পি নট। তো পি নটের রিলেশনে এনসির জায়গায় তোমাদের মনে আছে এনভি আসবে, আর এনসির ভ্যালুটা মনে আছে নিশ্চয়ই। এনসির ভ্যালু হচ্ছে 2πmn। mnটা হচ্ছে ইলেকট্রনের ইফেক্টিভ ম্যাস। ইলেকট্রন যদি ফ্রি থাকে তাহলে তার মুভমেন্টের ম্যাসটা হচ্ছে mn, আর যদি ফ্রি না থেকে একটা পটেনশিয়াল ওয়েলের মধ্য দিয়ে যেতে থাকে তখন তার যে গাণিতিক গতিবিদ্যার যে ইকুয়েশন গুলা, সেখানে যে তার ভর, সেই ভরটার মধ্যে mn স্টার হিসেবে ধরবো, এবং সেটাকে বলা হয় ইফেক্টিভ ম্যাস। তাহলে এইরকম একটা রিলেশন ছিল এনসির। আর সিমিলারলি পি নট এর এক্সপ্রেশন হচ্ছে এনসির জায়গায় এনভি, এখানে হবে এনভি, আর এটা হবে টুয়াইস এমপি স্টার। এমপি স্টার মানে হোলের ইফেক্টিভ ম্যাস, তো কেটি বাই এইচ স্কয়ার। আর এখানে ইসি মাইনাস ইএফ এর জায়গায় আসছিল মাইনাস ইএফ মাইনাস ইভি। এরকম ভাবে আমরা পি নট পেয়েছি, এন নট পেয়েছি। তারপর আরেকটা রিলেশন পেয়েছিলাম, শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ইন্টারনেট একটু ইনস্টেবল ছিল। আচ্ছা, এন নট পি নট ইজ ইকুয়াল টু এনআই স্কয়ার, এটা একটা রিলেশন তোমরা করছো। তো দ্যাট হোয়াট ইজ এনআই স্কয়ার? সেমিকন্ডাক্টরটা ইন্ট্রিনসিক হতে পারে, এক্সট্রিনসিক হতে পারে। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে তোমরা জানো যে ইম্পিউরিটি দেওয়া হয়, পি টাইপ অথবা এন টাইপ ইম্পিউরিটি দেওয়া হয়। তো ওই ইম্পিউরিটি দিলে তখন হয়ে যাবে কি, এই কনসেন্ট্রেশনটাকে আমরা বলতে পারি এনআই, আর বলা যাবে না। আর ইম্পিউরিটি না দিলে তার কনসেন্ট্রেশন হচ্ছে এনআই। ঠিক আছে, তাহলে এই রিলেশন গুলো সব তোমরা রিভিউ করে দিলাম। এরপরে মনে হয় আপাতত রিভিউ এর আর দরকার নাই। ইকুয়েশনের ব্যাপারটা, ইন্ট্রিনসিক ক্যারিয়ারের কনসেন্ট্রেশন ও এনআই এর ভ্যালু তোমরা মুখস্থ করছিলা। এবং আরেকটা ছিল যে এনসি এনভি ই টু দি পাওয়ার ইজি, ইজির সাথে একটা রিলেশন ছিল, ইসি মাইনাস ইভি আসে। এনআই স্কয়ার করলে একটা আসে ইসি মাইনাস ইএফ, আর একটা আসে ইএফ মাইনাস ইভি। তাহলে ইএফ গুলা কাটাকাটি চলে যায়, তখন ইজি বাই কেটি হয়ে যায়, ইসি ইভি বিয়োগফল, ব্যান্ড গ্যাপ দিয়ে আসে। এবং সিমিলারলি তোমার ইয়ার জন্য তাই আসে, এন নট পি নট করলেও তাই আসে। এই গেল। আচ্ছা, ইন্ট্রিনসিক ফার্মি পজিশনে এগুলা তোমরা দেখছো যে মিড গ্যাপের সাথে রিলেশন, এগুলা এত খুঁটিনাটি দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা নিম্যানের বই থেকে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের জিনিসটা রিভিউ করলাম। আমার একটু দেখা দরকার আমাদের উইকলি ব্রেকডাউন যেটা, সেখানে কোন জায়গায় আছি। উইকলি ব্রেকডাউনে আমরা এই যে ক্রিস্টাল স্ট্রাকচার, অ্যালয়, ব্যান্ড গ্যাপ, ডেনসিটি, আজকে ডেনসিটি অফ ক্যারিয়ার অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস এন্ড ডোপ কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস। তো ডোপটাতে আমরা যাইনি, কিন্তু হ্যাঁ ডোপটা বলা হচ্ছে, কিন্তু সেটা ডোপটার মধ্যে কম্পাউন্ডে যায়নি, আমরা গেছি তোমার ডোপিং করার ফলে যেটা হচ্ছে সেটা অরিজিনাল
এলিমেন্টাল সেমিকন্ডাক্টরে ডোপিং করলে কি হয় সেটা দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা আছে। আচ্ছা, তাহলে ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনাতে আমার যা একটু দরকার হবে, এই জন্য দেখি এটা তিওয়ারির বইতে কি আছে কিনা, আমি একটু কন্টেন্টসটা দেখবো। একটা বইতে এটা আছে। ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। জেনারেশন, রিকম্বিনেশন, ড্রিফট, ডিফিউশন, এগুলোই। ওটাই একটু আরেকবার ফর্মালি বই থেকে পড়া আর কি। সেটা কই, এটা কি, হ্যাঁ, এখানে ক্যারিয়ার ট্রান্সপোর্ট একটু নোট ডাউন করো। এটা হচ্ছে তিওয়ারির বইয়ের 2.7। আচ্ছা, আচ্ছা, অপারেশন অফ এ ডিভাইস ইজ ইন্টারলিঙ্ক উইথ ট্রান্সপোর্ট বিহেভিয়ার অফ ক্যারিয়ার্স। ক্যারিয়ার কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইজ ট্রান্সপোর্ট। The velocity field curve for carriers in a semiconductor describe the steady state behavior of carriers for both low fields, where perhaps an equally useful parameter is the mobility, and high fields. তো ক্যারিয়ার ট্রান্সপোর্টের ক্ষেত্রে তোমরা ওই 3-2 তে এসএসডি তে পড়ছিলে হাই ফিল্ড ইফেক্ট। তোমার এমনিতে নরমালি রিলেশন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, মানে ভি হচ্ছে ক্যারিয়ারের ভেলোসিটি, মোবিলিটি ইনটু ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোন একটা ইলেকট্রিক ফিল্ড যদি তুমি এই জায়গায় দিলা ভোল্টেজের মধ্যে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে ইলেকট্রন গুলা মাইনাসের দিকে অ্যাট্রাক্টেড হবে, হোল গুলা, সরি, ইলেকট্রন গুলা প্লাসের দিকে অ্যাট্রাক্টেড হবে আর হোল গুলা মাইনাসের দিকে অ্যাট্রাক্টেড হবে। তার ফলে একটা মুভমেন্ট হবে, সেই মুভমেন্টের ভেলোসিটিটা হচ্ছে ভি, এটা মিউ এর উপর ডিপেন্ড করে। তাহলে এটা কি একটা লিনিয়ার রিলেশন, এরকম হওয়ার কথা। এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা যদি ভেলোসিটি হয়। কিন্তু হাই ফিল্ডে গিয়ে কি দেখা যায়, এই জিনিসটা এরকম একটা নেচার দেখা যায়, তখন আর লিনিয়ার থাকে না, সাব লিনিয়ার নেচার দেখা যায়, ওটাকে হাই ফিল্ড ইফেক্ট বলে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে চার্জ ট্রান্সপোর্ট একটা প্রপার্টি হচ্ছে ড্রিফট, আর the transport of the carrier is related to the scattering of the carriers. এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। স্ক্যাটারিং মানে ওই যে ল্যাটিস ভাইব্রেশন ট্যাব্রেশনের কারণে অ্যাটম গুলো যখন ভাইব্রেট করতে থাকে, এটা যদি তোমার অ্যাটমের প্রোটন হয় বা যে হয়, তো অ্যাটমটা যদি এভাবে ভাইব্রেট করতে থাকে অথবা এইভাবে ভাইব্রেট করতে থাকে, তখন যে কোনো ক্যারিয়ার আসলে, ইলেকট্রনের কথাই বলতেছি, আসলে সে কি, তার মুভমেন্টটা এদিকে চলে যাবে অথবা এদিকে চলে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে স্ক্যাটারিং। এরকম যদি তোমার শোনা যাচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে জি স্যার, শুনতে জি স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে অরিজিনাল অ্যাটমের ভাইব্রেশনের জন্য এক ধরনের স্ক্যাটারিং হতে পারে, আবার যদি ডোপিং অ্যাটম থাকে তাদের সাইজও তোমার অরিজিনাল অ্যাটমের চেয়ে কম বেশি হয়, তাহলে আরেকটা ডিফারেন্ট টাইপের স্ক্যাটারিং হয়, ইম্পিউরিটি স্ক্যাটারিং হতে পারে। তাহলে একটা গেল তোমার ড্রিফট, স্ক্যাটার, এই ট্রান্সপোর্ট মেকানিজমের মধ্যে যারা ইম্প্যাক্ট করে। আরেকটা মেকানিজম হচ্ছে স্ক্যাটারিং, ঠিক আছে, অ্যাটমের ভাইব্রেশন ট্যাব্রেশনের কারণে মুভমেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া, দ্যাট ইজ হোয়াট স্ক্যাটারিং। আচ্ছা, এরপরে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ারের ব্যাপার আছে। তোমার পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হোল, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এন টাইপ উল্টা। It can be significantly different for majority carrier device at a comparable background doping and electrical temperatures. আচ্ছা, scattering can also change when the band occupation behavior is changed. Yes, and such as through the quantum mechanical effect, the two-dimensional carrier gas system. এটা আমাদের এখন এই মুহূর্তে এটা ধরবো না, আমরা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর থাকবো, সলিড স্টেটে থাকবো, তাহলে গ্যাস সিস্টেমে যাবো না। Since scattering involves transition from one state to another, it involves a transition probability embedded in a coupling coefficient that describes the likelihood of such a change taking place. তাহলে স্ক্যাটারিং এর সাথে কিন্তু আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে যে স্টেট চেঞ্জ হয়ে যেতে পারে স্ক্যাটারিং এর ফলে। যেহেতু তার সাথে ল্যাটিসের যে ফোনন আছে, ল্যাটিসের এখানে তোমার অরিজিনাল যে ইলেকট্রন আসতেছে, সে ল্যাটিসের ভাইব্রেশনটাকে এরকম একটা পার্টিকেলের মতো ধরা হয়, যেটাকে বলা হয় ফোনন। তাহলে ওই ফোনন এবং ইলেকট্রন এদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশন হওয়ার ফলে একটা ট্রানজিশন প্রবাবিলিটি হবে যে কোন স্টেট থেকে কোন স্টেটে সে যাবে। তো সেগুলো একটা স্ক্যাটারিং এর মধ্যে ইম্পর্টেন্ট মেকানিজম।
তাহলে একটা গেল ড্রিফট স্ক্যাটারিং নিয়ে কথা হচ্ছে। এখন এখানে আরো ডিটে গেছে the overlap function between valence and conduction band is small in indirect band semiconductors. There is therefore a very small likelihood of band to band transition at low or moderate fields. ঠিক আছে, ভ্যালেন্স যদি তোমার ইনডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টর হয় যেমন সিলিকন, সেখানে ওভারল্যাপ হচ্ছে ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের স্মল। এটা জেনে রাখো, কোনো ছবি সহ এখানে বলা হচ্ছে না। তো দেয়ার ইজ দেয়ারফর এ ভেরি স্মল লাইকলিহুড অফ ব্যান্ড টু ব্যান্ড ট্রানজিশন। ঠিক আছে, যেহেতু ইন্টারাকশন কম, তো ট্রানজিশন কম, মডারেট ফিল্ডস এর জন্য লাইফ টাইম অফ সাচ ম্যাটেরিয়ালস আর দেয়ারফর লার্জ। তো ট্রানজিশন না হয়ে লাইফ টাইম হচ্ছে চার্জের লাইফ টাইম, তো এখানে তাদের লার্জ। ইন ডাইরেক্ট সেমিকন্ডাক্টরস দ্য ওভারল্যাপ ইজ লার্জার, so the lifetime is generally kharab. Overlap functions can of course be made large in certain device situations and are the reason for tunneling such as Zener effect. Zener tunneling is as likely in indirect semiconductor as direct semiconductors. তো Zener effect তোমরা জানো, যদি রিভার্স ভোল্টেজের ক্ষেত্রে প্রথমে তো ক্যারিয়ার মুভমেন্ট হয় না, কিন্তু কোনো একটা স্টেজে গিয়ে দেখা যায় যে ক্যারিয়ার মুভমেন্ট হচ্ছে। তো সেটা সেই একটা নির্দিষ্ট ভোল্টেজ পার হয়ে গেলে তখন সেটা হয়। আর তো সেটা দুজনের ক্ষেত্রেই সমান সমান, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ক্ষেত্রে। The number of available states is also directly related to the scattering. More available states increases the likelihood of the scattering event. ঠিক আছে, যত অ্যাভেলেবল স্টেট বেশি থাকবে তত স্ক্যাটারিং হয়ে ওইখানে গিয়ে আশঙ্কার সম্ভাবনা থাকবে বেশি, ওই স্টেটে যাওয়ার, মানে স্টেট টু স্টেট ট্রানজিশন বেশি হবে। টু ডাইমেনশনাল ইফেক্টস চেঞ্জেস দ্য ডেন্সিটি অফ স্টেট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা গেল স্ক্যাটারিং নিয়ে, এটা ছবি দরকার না এখন। এখন মেজরিটি ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়ে বলছে। We now consider scattering rates of some, এখানে স্ক্যাটারিং নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস। এখানে তোমার এত ডিটেইলস এখন যাব না। গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম ইন্ডিয়াম, বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছে। এদের মধ্যে কার স্ক্যাটারিং কিরকম এগুলোর একটা কম্পারিজন দেখছে, এটা তোমরা নিজেরা পড়ে দেখতে পারো, এত ডিটেইলসে যাব না। আচ্ছা, the two divisions of lattice scattering that we have considered are inter-valley and intra-valley scattering. আচ্ছা, তো এটা তোমাদের একটু বলে নিই। এই যে এনার্জি স্টেট গুলা যে কন্ডাকশন ব্যান্ডের বলা হয়েছিল, এই যে বিভিন্ন স্টেট গুলা আছে, তো এগুলোকে কি বলা হয়েছিল? ভ্যালি। তাহলে একই ভ্যালির মধ্যে যদি হয় তখন দ্যাট ইজ ইন্ট্রা ভ্যালি, ইন্ট্রা ভ্যালি স্ক্যাটারিং। আর ভ্যালি টু ভ্যালি যদি হয় তখন ইন্টার ভ্যালি স্ক্যাটারিং। ইন্ট্রা ভ্যালি স্ক্যাটারিং যেটা যে হচ্ছে লো মোমেন্টাম ফোননস আর ইনভলভ। এই যে ধরো এখানে হচ্ছে, ঠিক আছে, লো মোমেন্টাম, এখানে কে হচ্ছে জিরো, কে জিরো মানে মোমেন্টামটা কম, মানে এর আশেপাশে যদি ট্রানজিশন হয় এই জায়গায়, লো মোমেন্টাম ইলেকট্রনস আর ইনভলভ, লো মোমেন্টাম ফোননস আর ইনভলভ। ঠিক আছে, আচ্ছা, ফোনন মানে হচ্ছে ল্যাটিসের যে ভাইব্রেশনের করেসপন্ডিং পার্টিকলস। আচ্ছা, at low fields this intravalley scattering is important in materials where the conduction band minimum occurs at gamma point. গামা পয়েন্ট, তাহলে এই জিনিসটা একটু মাথার মধ্যে পিকচারটা রাখো যে গামা পয়েন্ট যখন জিরো সেই এলাকায় ইন্ট্রাভ্যালি স্ক্যাটারিংটা হয়। এবং এটার উদাহরণ হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফেট, মোস্ট আদার কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস, এবং অনেকগুলোর ক্ষেত্রেই তাই। আর ইন্টারভ্যালি স্ক্যাটারিং ইনভলভস লার্জ মোমেন্টাম ফোননস। ঠিক আছে, তো এখানে তখন and is important at low fields in materials with conduction band minimum at non-zero crystal momentum. এই জায়গাটা তো নন জিরো, মানে কে এর ভ্যালু জিরো না, তখন মোমেন্টামও নন জিরো, তাহলে এক লার্জ ভ্যালু আছে। তাহলে এখানে তখন ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর কাজ করে, এটা মাঝখানে একটা স্টেজে যায়। মাঝখানে স্টেজে যখন যায় তখন কে এর, মানে এই কে এরও একটা চেঞ্জ হয়। মানে ধরো এখানে একটা কে ছিল, এখানে একটা কে ছিল, তো এই ভ্যালুটা চেঞ্জ হয়। তাহলে কে চেঞ্জ হওয়া মানে মোমেন্টামের চেঞ্জ হয়। তো লার্জ মোমেন্টাম চেঞ্জটা ইনভলভ থাকে সেখানে। এটার উদাহরণ দেওয়া হয়েছে যে জার্মেনিয়ামে হয় এটা, এল পয়েন্টে, সিলিকনের থাকে 100 এট এক্স পয়েন্টে। আবার ইন্টারনেটটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। তো এই সমস্ত জিনিসগুলা, তাহলে এখানে দুটো, তাহলে আমাদের এই আমরা তো মোবিলিটি কি ড্রিফট বললাম, স্ক্যাটারিং বললাম। স্ক্যাটারিং এর মধ্যে আবার আমি বলতেছিলাম যে ইম্পিউরিটি স্ক্যাটারিং ডোপিং এর জন্য হয়, আর নর্মাল স্ক্যাটারিং একটা হয়। আর এখানে আরেকটা বলা হলো যে ইন্টার ভ্যালি স্ক্যাটারিং এবং ইন্ট্রা ভ্যালি স্ক্যাটারিং।
যে এই কনসেপ্টটাও একটু মাথার মধ্যে রেখো। আচ্ছা, তারপরে দেখা যাক এগুলো দরকার আছে কিনা। দি ফোনস দ্যাট টেক পার্ট ইন ইন্টারভ্যালিস ক্যাটাগরি, পরেরটা সামটাইমস রেফার টু অ্যাজ ইন্টারভ্যালি ফোনন্স। তাহলে ওই সময় যে ফোননটা পাওয়া যায়, ফোননটা তো ইন্ট্রাভ্যালিতে পাওয়া যাবে না, পাওয়া যাবে ইন্টারভ্যালিতে। কারণ তখন তোমার কি হচ্ছে, মানে